না, শুভেন্দু অধিকারী এক ছটাকও বদলাননি। যে শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা থাকার সময় থেকে খুব ভালো করে চিনতাম, যিনি প্রতিনিয়ত প্রতিক্ষণ বাংলার মানুষের জন্য এবং বাংলার ভালোর জন্য ভেবে চলেছেন, মুখ্যমন্ত্রী হওয়ার পর তার গুরুত্ব এবং দায়িত্ব দুটোই বেড়েছে, কিন্তু বাংলার ভালো এবং বাংলার মানুষের জন্য ভালো ভাবনা সেটা আরও বহু গুণ বেড়ে গেছে। এবং সেটা কনফার্ম হয়ে গেল যখন গতকাল রাত্রে সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে টেলিফোনে কথা বলার সৌভাগ্য হলো। নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। আমি আপনাদের প্রিয় বন্ধু শুদ্ধশীল ঘোষ। বন্ধুরা, গতকাল আমি এই প্রতিবেদনটা করেছিলাম, যে প্রতিবেদনে আমি বেশ কিছু বিষয় নিয়ে গঠনমূলক সমালোচনা করি, এবং তারপরই রাত্রের দিকে আমি শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী এবং এই সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তির কাছ থেকে ফোন পাই, যে তোমার ভাই এই যে প্রতিবেদনের কথা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কানে গেছে, আমার মনে হয় তোমার একবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলা উচিত। ভয়ে ভয়ে ছিলাম, আজকে তিনি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, অত্যন্ত ব্যস্ত মানুষ, ফোন করব, ফোন তুলবেন তো, তার রেসপন্স পাবো তো। বেশ কয়েকবার ফোনও করি এবং যথারীতি তিনি ব্যস্ত ছিলেন, ফোন তুলতে পারেননি, সুতরাং আমার ধারণাটাই বোধহয় ঠিক মনে হচ্ছিল। কিন্তু দেখলাম মোটামুটি মধ্যরাত পেরিয়ে যাওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার সৌভাগ্য হলো। কি কথা হলো সরাসরি সেটা আগে শুনে নিন, তারপর আরও বিস্তারিত আলোচনায় আসছি। হ্যাঁ দাদা, নমস্কার। নমস্কার। নমস্কার, আপনি ফোন করছিলেন, কি ব্যাপার? হ্যাঁ দাদা, একটা খবর এলো যে এই যে না, ওটা আমি দেখেছি, ওই পঞ্চায়েত দপ্তরের তো। হ্যাঁ 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 ওটা অ্যাকচুয়ালি অর্ডার নয়, এটাও অ্যাডভাইস করে পঞ্চায়েতের ওই ওন ফান্ড বাড়ানোর জন্য। ইটস নট অর্ডার অর ম্যান্ডেটরি। আমি এটা জানার পর পঞ্চায়েত সচিবকে বলেছি এটা উইথড্র করতে। ওটা নো নিড টু ক্রিয়েট এনি কনফিউশন। হুম হুম। অসংখ্য ধন্যবাদ দাদা, কেননা এই খবরটার পর বহু মানুষের না না, প্রথমত এটা অর্ডার নয়, আপনাদেরও এটা বলার ক্ষেত্রে অনেকটা ক্লিয়ার করা উচিত ছিল। হুম হুম নট অর্ডার। হুম ওরা ওই দপ্তরগুলো নিজেদের পঞ্চায়েত পৌরসভা যাদের নিজস্ব তহবিল আছে হুম কি করে তহবিল বৃদ্ধি করতে পারে সেই জন্য মাঝে মাঝেই পরামর্শ দেয়। হুম একটা পরামর্শ, অর্থাৎ অ্যাডভাইসারি, হুম নট এনি গভর্নমেন্ট অর্ডার। তারপরেও কিছু কনফিউশন তৈরি হয়েছে বা আপনারা উদ্বেগ প্রকাশ করেছেন, হুম আমার নোটিশে আসার পরে আমি পঞ্চায়েত সচিবকে বলেছি এটাকে কালকে ফার্স্ট হাফে উইথড্র করে জানিয়ে দিতে, হুম যে এই ধরনের মানে অ্যাডভাইসারিকে উইথড্র করতে বলেছি সিম্পলি। তো এটাও ঠিক, এটা কোনো অর্ডার ছিল না, এটা ছিল পরামর্শ। একদম অসংখ্য ধন্যবাদ দাদা। আর একটা বিষয় একটু আপনার সঙ্গে যেহেতু কথা হচ্ছে, এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কিন্তু বহু মানুষের ফোন আসছে। তো মানে সমস্যাটা কোথায় হচ্ছে মানুষের, এটা কবে মোটামুটি রিজলভ হয়ে যাবে যদি একটু বলেন। এটা বহু সভাতেই আমি বলেছি যে ভেরিফিকেশন চলছে, হুম ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরেই যারা যোগ্য তারা পেয়ে যাবে। জুলাই মাসে 1,24,00,000 পেয়েছেন। হুম তারপরে যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন হচ্ছে, ভেরিফিকেশন কমপ্লিট হলে, ভেরিফিকেশন তো চলবে 30-8 পর্যন্ত, হুম ভেরিফিকেশন কমপ্লিট হলেই যারা পাওয়ার যোগ্য তারা নিশ্চিতভাবে পেয়ে যাবে। ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ দাদা। এটা নিয়ে বহু মানুষেরই কনফিউশন ছিল, আপনি যে এগিয়ে এসে এইভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন, অসংখ্য না ধন্যবাদ। না, পাশে দাঁড়ানো না, এটা তো কর্তব্য। কেন, প্রথমত আপনাকে বলে দিই এটা কোনো অর্ডার নয়, এটা অ্যাডভাইসারি। হুম আর দ্বিতীয়ত এই অ্যাডভাইসারিটা নিয়েও যদি কনফিউশন হয়ে থাকে তার জন্য অর্ডার ওই অ্যাডভাইসারিটাকেই উইথড্র করতে হয়েছে। আপনারা যে তথ্য পরিবেশন করেছেন এটা আংশিক সত্য, হুম কারণ এই ধরনের একটা পরামর্শ অ্যাডভাইসারি দিয়েছে, কিন্তু এটাও ঠিক, এটা অর্ডার নয়, নট ম্যান্ডেটরি। হুম। না, সেক্ষেত্রে একটা আপনার কাছে আবদারি বলতে পারেন থাকবে, এরকম আমরা বহু জিনিস পাচ্ছি যেটা পরবর্তীকালে দেখছি আংশিক সত্য হিসেবে আমাদের সামনে পৌঁছচ্ছে। তো যদি এই ধরনের কোনো খবর হয়, আপনি তো ব্যস্ত মানুষ, সবসময় তো আপনাকে পাওয়া যাবে না, একটা কি কোনো পয়েন্ট অফ কন্ট্যাক্ট পাওয়া যাবে যেখান না থেকে না, আপনারাও রিয়েক্ট করার আগে সংশ্লিষ্ট দপ্তরের কাছ থেকে কথা বলে নিলেই পেয়ে যাবেন।
ওখানে তো মন্ত্রী দিলীপ দা আছেন। দিলীপ দা তো অত্যন্ত কাজের মানুষ, বলিষ্ঠ মন্ত্রী পঞ্চায়েত সংক্রান্ত। অন্য বিষয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমাদের যারা পিআরও আছে মানে পাবলিক রিলেশন অফিসার, তারা যোগাযোগ করে নেবে। ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ দাদা। আমরা এমন কোনো সিদ্ধান্ত নিই না, নেব না যেটা জনস্বার্থের পরিপন্থী। তবে এটাও ঠিক যে সরকার যাদের যেটা পাওয়ার প্রয়োজন যোগ্য, তাদের জন্য সরকার নিশ্চয়ই ব্যবস্থা করবে। নিশ্চিতভাবে আমরাও সেটাই চাই, কেননা মানুষের বিশাল ম্যান্ডেট নিয়ে এই সরকার এসছে, এটা মানুষের সরকার। এবং যে ডবল ইঞ্জিনের স্বপ্ন আমরা দেখছিলাম যাতে পশ্চিমবঙ্গ আবার ঘুরে দাঁড়াতে পারে, সেখানে আপনাদের হাতেই সব রয়েছে। সেখানে সেটার জন্য তো সকলকে সহযোগিতা করতে হবে, সকলকে সহযোগিতা করতে হবে এবং সকলকে জেনে বুঝে নিয়ে মন্তব্য করতে হবে এবং ধৈর্য এবং পুরো বিষয়টা জেনে শুনে নিয়েই মন্তব্য করা উচিত। আমিও এই নীতিতে বিশ্বাস করি। সরকার তো একটা নিয়মে চলে, আর্থিক শৃঙ্খলার প্রশ্ন রয়েছে, নিয়মের প্রশ্ন রয়েছে। এমন কোনো বেআইনি কাজ আমরা করব না যাতে আমাদের আর্থিক ভাবে বিশৃঙ্খল হয় এবং কোর্টে গিয়েও সরকার অপদস্থ হয়। এরকম কোনো কাজ কত সরকার করবে? ঠিক আছে, ভালো থাকুন, নমস্কার। একদম, গুড নাইট দাদা। শুনলেন বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কি কথা হলো, একদম আনকাট পুরো কল রেকর্ডিংটাই আপনাদেরকে শোনালাম। আসলে আমি একটা জিনিস ভেবে অবাক হয়ে যাচ্ছিলাম যে আমরা এর আগে 15টা বছর তো দেখেছি, সেখানে ওই মুখ্যমন্ত্রীর চেয়ারে মমতা ব্যানার্জিকে বসে থাকতে দেখেছি। আমি শুধু ভেবে অবাক হয়ে যাচ্ছিলাম যে এই ধরনের গঠনমূলক সমালোচনা যদি করা হতো, তাহলে এখানে যদি মুখ্যমন্ত্রী চেয়ারে আজও মমতা ব্যানার্জি বসে থাকতেন, তাহলে ঠিক কী হতো? আজকে আমার বাড়িতে নির্ঘাত পুলিশ আসতো, আমার বাড়ির দরজা টরজা ভেঙে সমস্ত কিছু নিয়ে চলে যেত। অথচ এখনকার মুখ্যমন্ত্রীকে দেখুন, তার কানে যখন কথাটা গেল এবং তিনি বুঝলেন যে কোথাও একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে, তিনি কিন্তু পুরো ব্যাপারটা ক্লিয়ার করে নিলেন এবং মানুষের যাতে কোথাও কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, এই সরকারের রাজ্যের কোষাগার ভরাবার দরকার আছে, এতগুলো দিকে কাজ চলছে এবং সেখানে বিভিন্ন যে প্রকল্প আছে সেখানের টাকা কিন্তু বহুগুণ বৃদ্ধি হয়েছে, ফলে রাজস্ব বৃদ্ধির একটা জায়গা অবশ্যই দরকার আছে, না হলে সরকারটা চালানো মুশকিল হবে। কিন্তু সেটা কখনোই মানুষের পকেটে টান দিয়ে নয়, যে কনসার্নটার কথা কালকে বারবার বলেছি। এবং এটা ছাড়াও কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা ছিল, আমি অনেকগুলো পয়েন্ট কালকে তুলেছিলাম। এবার ধরুন, মাননীয় মুখ্যমন্ত্রী, তার প্রত্যেকটা সেকেন্ডের কিন্তু দাম রয়েছে। তিনি অসম্ভব ব্যস্ত মানুষ, তিনি যে তার ব্যস্ততার মাঝখানে আমার মতো একজন পাতি ইউটিউবারের সঙ্গেও এতক্ষণ সময় নিলেন এবং দুটো মেন বিষয় আমার মনে হয়েছিল কনসার্নের জায়গা রয়েছে, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলেন এবং মানুষের কাছে পুরো ব্যাখ্যাটা দিলেন। তার জন্য তাকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানানো ছাড়া আর কিন্তু অন্য কোনো ভাষা নেই। এবার আরেকটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করে দেখুন, আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছিলেন তখন তিনি বলেছিলেন যে এই যে মিডিয়া, এরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এবং সরকারের যদি গঠনমূলক সমালোচনা করে তিনি মাথা পেতে শুনবেন এবং সেগুলো রেকটিফাইয়ের চেষ্টা করবেন। আমি বলছি না যে কালকে প্রিয়বন্ধু মিডিয়াতে এই প্রতিবেদনটা প্রকাশিত হয়েছে সেই জন্য মুখ্যমন্ত্রী তড়িঘড়ি এটা চেঞ্জ করেছেন। তিনি নিশ্চিতভাবে বুঝেছেন যে এখানে মানুষের অসুবিধা হতে পারে এবং এটা অর্ডার ছিল না, আবারও তিনি ক্লিয়ার করে দিয়েছেন এটা একটা অ্যাডভাইসারি ছিল। কিন্তু তা সত্ত্বেও এটা আসার পর আমাদের মতো যারা মিডিয়া রয়েছি তারা কিন্তু এটা নিয়ে কনসার্ন প্রকাশ করেছি, কেননা আমরাও চাই না যে রাজ্যের ভালো হোক, তার পাশাপাশি মানুষের উপর চাপ আসুক। মানুষের পকেটে টান দেওয়া যাবে না, এটাই আমাদের প্রাইমারি ডিমান্ড রয়েছে এবং সেই জায়গাটায় কনফিউশন ক্রিয়েট হচ্ছে বলে তিনি কিন্তু এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সরাসরি সংশ্লিষ্ট দপ্তরের সচিবকে বলেছেন যে এটা দিয়ে নোটিফিকেশান জারি করুন যাতে কারোর মধ্যে কোনো কনফিউশন দূর না হয়। এবং আরেকটা বিষয় যেটা অন্নপূর্ণা ভাণ্ডার, সেটা নিয়েও তার স্পষ্ট বক্তব্য শুনলেন। দেখুন, আবারও বলছি যে এই সরকার যেটা এসেছে, হ্যাঁ, এদের অনেক ভুল ত্রুটি হচ্ছে, এবার কাজ করতে গেলে ভুল ত্রুটি হবে এবং আমাদের ভূমিকাটা কিন্তু সেইখানে। আমি বারবারই বলেছি, অতীতেও বলেছি যে সরকার যেটা করছে সেখানে যদি কোনো ভুল ত্রুটি জায়গা থাকে সেখানে আমরা গঠনমূলক সমালোচনা করব। এই সমালোচনার জায়গা যদি না থাকে এবং সেই সমালোচনাটাকে যদি সরকার গুরুত্ব না দেয় বরং সেটাকে দাবিয়ে দিতে চায়, তাহলে কিন্তু কি হতে পারে সেটা 4 মে গোটা পশ্চিমবঙ্গবাসী দেখিয়ে দিয়েছে। কিন্তু আমার একটা জিনিস ভালো লাগছে যে এই সরকার
সরকারের অভিভাবক হিসেবে, এই রাজ্যের অভিভাবক হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সেই রাস্তায় যাচ্ছেন না। তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে এগুলোকে বিবেচনা করছেন এবং আমাদের মতো মানুষ যখন এই নিয়ে কথা তুলছেন, এইগুলো নিয়ে বলছেন যে মানুষের কোথাও অসুবিধা হচ্ছে, আমরা সরকারের চোখ এবং কান হতে চাইছি। যে গ্রাউন্ড লেভেলের অসুবিধাটা হচ্ছে সেটা সরকারের কাছ অবধি পৌঁছে দিতে চাইছি। সেটাকে যে এতখানি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সেটাকে পজিটিভ নোটে নেওয়া হচ্ছে, এটার জন্য তো আর অন্য কিছু বলার ভাষাই থাকতে পারে না। আবারও বলছি, এই সরকার ভালোভাবে কাজ করুক, দীর্ঘদিন কাজ করুক, ডাবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে থাকুক। আমাদের চাওয়া পাওয়া এই একটি জায়গাতেই, কেননা আমরা বুঝে গেছি যে যতক্ষণ পর্যন্ত না রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার হবে ততক্ষণ পর্যন্ত রাজ্যের প্রকৃত ডেভেলপমেন্ট হতে পারে না। আর সেই জায়গাটাতেই এই রাজ্যে ডাবল ইঞ্জিন সরকারকে রাখার জন্য যদি এই সরকারের কিছু ভুল ত্রুটি আসে, এই রাজ্যের শাসক দলের কিছু ভুল ত্রুটি আসে, আমরা কিন্তু বারবার এইভাবেই সেটাকে তুলে ধরব। এখন সেটাকে যদি সরকার গুরুত্ব দিয়ে ভাবে, সেটা নিয়ে যদি আলোচনা করে, হতে পারে আমরাও ভুল করছি, সেখানে সরকার যদি যুক্তি দিয়ে বলে যে না, আপনাদের ভাবনা চিন্তাটা এই জায়গায় ভুল, যেমন এক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে পুরো স্টোরিটা কিন্তু আপনারা জানতেন না, এটা জাস্ট একটা অ্যাডভাইসারি ছিল, এটা কোনো অর্ডার ছিল না, আপনাদের পুরোটা জেনে তারপর বলা উচিত ছিল। আমরাও সেখানে সংশোধন করব, কোনো রকম কোনো অসুবিধা নেই, কিন্তু এটা একটা পারস্পরিক আদান প্রদানের জায়গা। সেই রাস্তাটা যে এতখানি চওড়া করে ওই পজিশনে বসেও রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পরেও মাননীয় শুভেন্দু অধিকারী খুলে রেখেছেন, এটা তো পশ্চিমবঙ্গবাসী বোধহয় সামগ্রিকভাবে ভুলে গিয়েছিল। এরকমটা যে হতে পারে, এরকম যে সরকার চালানো যেতে পারে, এটা পশ্চিমবঙ্গবাসী দীর্ঘদিন দেখেনি। সেই রাস্তাটাই নতুন করে খুলে দিলেন এবং মানুষ যাতে কোনো অসুবিধায় না পড়ে, সেটাই যে তার প্রাথমিক লক্ষ্য, তার সরকারের প্রাথমিক লক্ষ্য, সেই জায়গাটা তিনি ক্লিয়ার করে দিলেন। এটার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। এবার এই প্রসঙ্গে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে রাখি। মাননীয় মুখ্যমন্ত্রী, আবারও বলছি, অত্যন্ত ব্যস্ত মানুষ, তার প্রত্যেকটা সেকেন্ড কিন্তু অমূল্য। সুতরাং সেই জায়গা থেকে তার সঙ্গে তো খুব বেশিক্ষণ কথা বলা সম্ভব হয়নি, কিন্তু তার যে ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে কথা হয়েছিল তাকে কিন্তু আমি আমার বাকি কনসার্নের জায়গা বলেছি। তিনি বলেছেন যে তিনিও কিন্তু সেই পুরো জিনিসটা দেখেছেন এবং সহমত পোষণ করছেন যে কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে এবং এই সরকারের বয়স মাত্র 2.5 মাস। সুতরাং এই সরকার আরেকটু সময় চাইছে, এখনও পুরোপুরি যে প্রশাসনিক জায়গাটায় সেই গ্রিপটা তৈরি হয়নি। এখনও সিস্টেমের মধ্যে প্রচুর এমন রাঘব বোয়াল ঢুকে বসে আছে যারা পুরনো সরকারের ক্ষীর খেতে অভ্যস্ত ছিল। এখনও এমন অনেক কিছু জায়গা রয়েছে যেখানে সরকার হয়তো বুঝতে পারছে না, কিন্তু তার আগেই এমন কিছু সিদ্ধান্ত নিয়ে নেওয়া হচ্ছে যেখানে মানুষ বিড়ম্বনায় পড়ছে। সুতরাং সেগুলোকে সামাল দিতে একটু সময় লাগবে, কিন্তু যেভাবে প্রসেসটা শুরু হয়েছে তাতে করে একটা জিনিস স্পষ্ট যে এই প্রত্যেকটা জিনিস সরকারের গোচরে আছে এবং সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে এগুলো বিবেচনা করছে। হ্যাঁ, এখন হয়তো কিছু কিছু জায়গায় ক্ষোভ বিক্ষোভ তৈরি হচ্ছে, কিন্তু যত সরকারটার বয়স বাড়বে, যত দিনটা গড়াতে শুরু করবে, সেই জায়গাগুলো কিন্তু ধীরে 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 মিটিগেট হবে এবং এই সরকারের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে মানুষের কল্যাণ, বাংলার উন্নতি। সুতরাং সেই জায়গা থেকে যদি কোনো এরকম জায়গা থাকে, সরকার কিন্তু আলাপ আলোচনার পথ পুরোপুরি খুলে রেখে দিচ্ছে। যারা এটা নিয়ে গঠনমূলক সমালোচনা করছেন তাদের মতকে অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ, সেখানে সরকার পক্ষের যে বক্তব্যটা রয়েছে সেটা যুক্তিতর্কের ভিত্তিতে আলোচনা করে তারপর সেটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। একটা সামগ্রিক সমষ্টিগতভাবে কাজ চলছে এবং বাংলাটাকে যে সোনার বাংলা তৈরির আমরা স্বপ্ন দেখেছিলাম, সেই লক্ষ্যেই কিন্তু সরকার এগিয়ে চলছে। এই বার্তা কিন্তু ক্রমশ স্পষ্ট হচ্ছে। কি বলবেন মাননীয় শুভেন্দু অধিকারীর, মাননীয় মুখ্যমন্ত্রীর এই ফোন বার্তা এবং স্পষ্টভাবে দুটো গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমরা তুলেছিলাম সেই নিয়ে মানুষের কাছে সমস্তটা ক্লিয়ার করে নেওয়া, কোনো কনফিউশনের জায়গা না রাখা, এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।